উদ্ভিদ প্রজনন থেকে যে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো চলো আমরা হচ্ছে মাত্র 20 মিনিটে একদম কমপ্লিটলি ক্লিয়ার করে ফেলি। ওকে চলো, তাহলে দেখো এখানে একটা উদ্দীপক দিছে, এই জায়গায় বলতেছে নিষেকের পর এ এর বিভিন্ন অংশের পরিবর্তন বর্ণনা করো। তো এ দ্বারা আলটিমেটলি কি বোঝাইছে? এ দ্বারা মিলে বোঝাইছে হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, তাহলে গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তন তারা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি এগুলো সবগুলো লিখে নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো সব কিছু নিয়ে লিখে নিয়ে আসছি তো যাতে তোমাদের জন্য বোঝাতে তাড়াতাড়ি হয়। ঠিক আছে, সুন্দর করে পড়ে ফেলবা যেখানে যা যা আছে, যে গর্ভাশয় ফলে পরিণত হয়, গর্ভাশয় প্রাচীর ফল ত্বকে পরিণত হয়। ঠিক আছে, ফল ত্বকে পরিণত হয়, গর্ভাশয় প্রাচীর যেটা তাহলে ফলের ত্বকে পরিণত হবে, ডিম্বকটা বীজে পরিণত হয়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিম্বকের বহিত্বক বা হচ্ছে এক্সাম যেটা আছে এটা হচ্ছে কিসে পরিণত হবে? টেস্টা বা হচ্ছে বীজ বহিত্বক। এটা কিভাবে মনে রাখবা? টেস্ট এক্সাম দিয়ে মনে রাখবা, টেস্ট এক্সাম। ঠিক আছে, টেস্টা এক্সাইন। ঠিক আছে, টেস্ট এক্সাম। ওকে, আর ডিম্বক অন্ততক বা ইন্টেন যেটা আছে এটা কিসের পরিণত হয়? ট্যাগমেন বা হচ্ছে বীজ অন্ততক। আচ্ছা, নিউসেলাস বা ভ্রূণপোষক সেটা কি হয়? অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিত থাকলে সেটা পেরিস্পার্ম বা হচ্ছে পরিভ্রূণে পরিণত হয়। ওকে, তারপর ডিম্বাণু বা হচ্ছে এক, ডিম্বাণু বা এক এটা কিসে পরিণত হয়? এটা হচ্ছে ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু বা এক এটা হচ্ছে ভ্রূণে পরিণত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কিসে পরিণত হয়? এন্ডোস্পার্ম বা হচ্ছে শস্য। ঠিক আছে, জাস্ট এগুলো তোমরা জানো, জাস্ট একবার করে শুধুমাত্র পড়ে ফেলবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, যে কোনটা কিসে পরিণত হয় খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু পড়ে ফেলবা। তা নিষেকের পর তোমার হচ্ছে গর্ভাশয়ের বিভিন্ন অংশ আসলে কিসে পরিণত হয়, কিসে কনভার্ট হয়। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে ওকে, এবার আসো এরপরের প্রশ্ন আমাদেরকে কি বলছে, যে উদ্দীপকের বিয়ের পরিস্ফুটন একটা জটিল প্রক্রিয়া। তো বি দ্বারা মিললে আসলে বোঝাচ্ছে হচ্ছে ভ্রূণথলি। ঠিক আছে, বি দ্বারা মিললে বোঝাচ্ছে হচ্ছে কি? ভ্রূণথলি। ঠিক আছে, তাহলে ভ্রূণথলির পরিস্ফুটন সম্পর্কে আমাদেরকে একটু পড়তে বলছে এই জায়গায়। তাহলে চলো আমরা এটা একটু দেখে ফেলি। ঠিক আছে, এই জায়গায় খেয়াল করো, যে এই জায়গায় তুমি আসলে ভাই সুন্দর মতো ছবিটা আঁকাই দিবা। ঠিক আছে, দেখো এটা বড় করি আমি, হ্যাঁ এই ছবিটা একটু এঁকে দিবা। ঠিক আছে, তাইলে হচ্ছে যে ভালো নাম্বার পাবা। আর বাকি জিনিসটা একদম সহজ আসলে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হয়? যে ডিপ্লয়েড, হ্যাঁ প্রথমে কি হয়? যে ডিপ্লয়েড স্টেরেনো মাতৃকোষ হতে মায়োসিস প্রক্রিয়া 4টা হ্যাপ্লয়েড স্টেরেনো গঠিত হয়। এর মধ্যে হচ্ছে তোমার একটা কর্মক্ষম থাকে। ঠিক আছে, একটা কর্মক্ষম থাকে, আর বাকি 3টা কি হয়ে যায়? বাকি 3টাই হচ্ছে নষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা তাহলে এই লেক্সে দেখো 3টা নষ্ট হয়ে যায়, নিচেরটা কর্মক্ষম থাকে। ঠিক আছে, নিচেরটা কর্মক্ষম থাকে। এরপরে তোমাদের এরপরে কি কি কাহিনী ঘটে? এরপরে হচ্ছে যে স্ট্রেনো এরপর মাইটোসিস শুরু হয়। নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মধ্যে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই জায়গায় 3 নষ্ট হয়ে গেছে, এখানে প্রথমে মাইটোসিস ঘটে 2 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা হবে। ঠিক আছে, 2 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা হবে। ওকে, এবং এরপরে এরপরে আবার তোমার হচ্ছে যে মাইটোসিস ঘটবে। ঠিক আছে, আবার মাইটোসিস ঘটবে। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ, তুমি দেখলে বুঝতে পারবা এই জিনিসটা খুবই সহজ, ফিগার আঁকাও খুবই সহজ। সুন্দরের মধ্যে এই ফিগারটা তুমি খাতা কাপড় প্র্যাকটিস করলে তুমি হচ্ছে আঁকতে পারবা। ঠিক আছে, 2 নিউক্লিয়াস অবস্থা, আবার ওই জায়গায় আবার মাইটোসিস ঘটবে। ঠিক আছে, এখানে 2টা নিউক্লিয়াস, এখানে 2টা নিউক্লিয়াস, আলটিমেটলি 4 নিউক্লিয়াস অবস্থা, এখানে গুলো 8টা নিউক্লিয়াস। ঠিক আছে, আলটিমেটলি এখানে গুলো 8টা নিউক্লিয়াস। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এরপর কি হবে? 8টা যখন এখানে 4টা এখানে 4টা, তখন এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে, এই জায়গায় মাঝখানে। ঠিক আছে, মাঝখানে আসবে, মাঝখানে যখন আসবে 2টা নিউক্লিয়াস একসাথে। ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলবো? এখানে বলবো ফিউশন নিউক্লিয়াস বা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। ফিউশন নিউক্লিয়াস বা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেখানে লিখছে সুন্দর করে দেখো, খুবই সহজ এটা। প্রতি মেরু হতে একটা করে নিউক্লিয়াস থলের মাঝখানে চলে আসে এবং মিলিত হয়, যাকে বলা হয় ফিউশন নিউক্লিয়াস বা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, খুবই সহজ, একদম সহজ। ফিগারটা ড্র করবা। ঠিক আছে, মেনলি ফিগারটা ড্র করবা। ঠিক আছে, ফিগারটা ড্র করাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আরও কিছু জিনিস তুমি লিখতে পারো এই জায়গায় দেখো, ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র। ঠিক আছে, তো ডিম্বাণু যন্ত্রের মাঝখানে নিউক্লিয়াসটা বড় থাকে, তুমি দেখলে বুঝতে পারবা এই জায়গায় একটা বড় আছে, এটা হচ্ছে ডিম্বাণু। আর এর দুই পাশে যে 2টা থাকে এগুলো হচ্ছে সহকারী কোষ। ঠিক আছে, সহকারী কোষ। ওকে, সহকারী কোষ। আচ্ছা, আর যেটা হচ্ছে তোমার ডিম্বাণু এবং সহকারী কোষ, এটার অপোজিট দিকে থাকে হচ্ছে আমাদের প্রতিপাদক কোষ। ঠিক আছে, 3টা প্রতিপাদক কোষ থাকে, 3টা প্রতিপাদক কোষ থাকে। মোটামুটি এই জিনিসগুলো লিখতে পারলে কিন্তু তোমার হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো লিখতে পারলে কিন্তু মোটামুটি তোমার হয়ে যায় এখানে। ঠিক আছে, এখানে মোটামুটি হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে আসলে, চলো আমরা প্রশ্নটা আবার একটু খেয়াল করি। প্রশ্ন কি বলছে? আচ্ছা, বেশ জটিল প্রক্রিয়া। তাহলে জটিল তুমি এগুলো লিখবা, এগুলো লিখবা, যে এখানে ভ্রূণথলি, সম্পূর্ণ ভ্রূণথলি, এই যে পূর্ণাঙ্গ ভ্রূণথলি, এতে কি আছে? ডিম্বাণু আছে, সহকারী কোষ আছে, প্রতিপাদক কোষ আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এদেরকে একত্রে বলা হয় হচ্ছে স্ট্রিগ্যামিটোফাইট। ঠিক আছে, স্ট্রিগ্যামিটোফাইট। ঠিক আছে, স্ট্রিগ্যামিটোফাইট। তো আলটিমেটলি তুমি হচ্ছে এই প্রসেসটা সম্পূর্ণ লিখবা, এই ফিগারটা ড্র করবা। ঠিক আছে, ফিগারটা ড্র করবা।
ঠিক আছে। ডিম্বাণু যন্ত্র এগ অ্যাপারেটাসের কথা লিখবা, ঠিক আছে। এখানে কি কি জিনিস তৈরি হয়েছে সব কিছু লিখবা। এরপর তুমি বলবা যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই প্রক্রিয়াটা আসলে কি, পরিস্ফুটনটা আসলে কি একটা জটিল প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে ভ্রূণথলির পরিস্ফুটনটা আসলে একটা জটিল প্রক্রিয়া, তুমি সব কিছু ব্যাখ্যা করবা, ফিগার দিবা, তাইলে হয়ে যাবে। ওকে, এরপর আসো। এরপর হচ্ছে এই জায়গায় একটা প্রশ্ন বলছে যে দুইটা বিসদৃশ নির্বাচিত উদ্ভিদের মধ্যে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে উন্নত জাত সৃষ্টির লক্ষ্যে একটা উদ্ভিদ প্রজনন পদ্ধতি, আচ্ছা, যার একটি অন্যতম ধাপ হচ্ছে ইমাস্কুলেশন। তাহলে অন্যতম ধাপ হচ্ছে ইমাস্কুলেশন। তাহলে এখানে তুমি দেখলে বুঝতে পারছো যে এখানে তারা হচ্ছে কৃত্রিম সংকরায়নের কথা বলছে, তাই না? কৃত্রিম সংকরায়ন পদ্ধতির কথা বলছে। তাহলে এই কৃত্রিম সংকরায়ন যে পদ্ধতিটা, এটা তারা বর্ণনা করতে বলতে বা চিত্রসহ, তাহলে এই জিনিসটা একটু পড়ে ফেলবা যেখানে কী কী জিনিস হয়। তো এখানে স্টেপগুলো যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের বইতে দেখবা সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে লেখা আছে তোমাদের বইতে, খেয়াল করলে দেখবা যেখানে প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে তোমার প্যারেন্ট নির্বাচন করতে হয়, মানে কাদের কাদের মাঝখানে হাইব্রিডাইজেশন হবে, প্যারেন্ট নির্বাচন করা হয়। তো দুইটা প্যারেন্ট নির্বাচন করা হলো, ঠিক আছে। এখন এদেরকে পরবর্তীতে এদেরকে কি করা হয়, পরবর্তীতে এদেরকে হচ্ছে কৃত্রিম স্বপরাগায়ন করা হয়, নিজে নিজে পরাগায়ন করা হয়, ঠিক আছে। স্বপরাগায়ন করা হয়, কেন স্বপরাগায়ন করা হয়? যাতে এটা হোমোজাইগাস অবস্থায় আসে, ঠিক আছে, হোমোজাইগাস অবস্থায় আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এরপর হচ্ছে প্যারেন্ট উদ্ভিদ যেটা আছে, এখানে ক্ষেত্রে কিন্তু ইমাস্কুলেশন করা হয়, মানে ইমাস্কুলেশন করা হয়। ইমাস্কুলেশন মানে কি, যে পরিপক্ক হবার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলা, এটাকে বলা হয় ইমাস্কুলেশন। তো ইমাস্কুলেশন যে প্রক্রিয়াটা, এই ইমাস্কুলেশন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ খেয়াল করো। আমরা প্রথমে ধরো যারা প্যারেন্ট আছে এদেরকে স্বপরাগায়ন, মানে হচ্ছে তোমার স্বপরাগায়ন মধ্যে হোমোজাইগাস করছে, যদি এরা স্বপরাগী না হয় সেক্ষেত্রে আমরা হোমোজাইগাস করছে। এখন আমাদেরকে ইমাস্কুলেশন করে পুংকেশর মেরে বা সরাই ফেলতে হবে, কারণ কি, যদি আবার স্বপরাগায়ন হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? আর আমরা এদের মাঝখানে ক্রস ঘটাবো, ঠিক আছে, এদের মাঝখানে ক্রস ঘটাবো। এখন যদি আবার নিজের থেকে আবার স্বপরাগায়ন হয়ে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো আসলে ক্রস করাতে পারতেছি না, ঠিক আছে। এই জন্য কী করা হয়, এই জন্য হচ্ছে পরিপক্ক হবার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা হয় বা সরিয়ে ফেলা হয়, এতে করে স্বপরাগায়ন করতে পারে না। দেন আমাদের ব্যাগিং আছে, ব্যাগিং করা হয়, ঠিক আছে, ব্যাগিং করা হয়, তারপর হচ্ছে ক্রসিং, তারপর হচ্ছে লেভেলিং করা হয়, ঠিক আছে। জাস্ট একটু মানে একটু পড়বা, স্টেপগুলো একটু দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে পরীক্ষা হলে একটু লিখে দিয়ে যাবে সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে লিখে। এখানে 3টা আছে, বীজ সংগ্রহ, বীজ বপন, ঠিক আছে, F1 উদ্ভিদের উদ্ভব, ঠিক আছে। এগুলো তুমি চাইলে লিখতে পারো, বীজ সংগ্রহটা চাইলে লিখতে পারো, ঠিক আছে। মেনলি 3 থেকে 6 নম্বর দ্বারা যেটা আছে এগুলো হচ্ছে কৃত্রিম প্রজননের কলা কৌশল, 3 থেকে 6 নম্বর দ্বারা তারা লিখে সুন্দর করে। বাট তুমি চাইলে নিচেগুলো লিখতে পারো, বীজ সংগ্রহটা লিখো, নিচেগুলো চাইলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট মেনলি তোমাকে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। এখানে যে লেভেলিংগুলো আছে, যে প্যারেন্ট নির্বাচন, স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, এগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। ফিগারটা একটু ড্র করার চেষ্টা করবা, ঠিক আছে, এটা ড্র করার চেষ্টা করবা, যেহেতু ফিগার তারা দিতে বলছে, ঠিক আছে। তারপর নিচে 3টা যদি পারো লিখে দিও, ঠিক আছে, না লিখলেও খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে, এবার আসো তারপরের প্রশ্ন কি, যে হচ্ছে তারপর প্রশ্ন বলছে যে কৃত্রিম উদ্দীপকে উল্লেখিত প্রজনন পদ্ধতিটির কৃষিক্ষেত্রে গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে কৃত্রিম প্রজননের গুরুত্ব, তা আমি এটা সম্পূর্ণ টার্মটাই তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে একটু দাগাই দিব কী কী জিনিস তুমি হচ্ছে পড়বা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী কী আছে, কৃষিক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কৃষিক্ষেত্রে তোমার হচ্ছে যে প্রতিকূলতা সহিষ্ণুতা জাত তৈরি, প্রতিকূলতা সহিষ্ণু জাত তৈরি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা কৃষিকাজের গুরুত্ব, ঠিক আছে। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ জাত তৈরি, মেইন পয়েন্টগুলো তুমি লিখবা, গুণগত মান উন্নয়ন, আবাদকাল সংক্ষিপ্তকরণ, এগুলো তো মেইনলি কৃষির সাথে রিলেটেড, ঠিক আছে। তারপর উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন, প্রতিকূল পরিবেশে অভিযোজন জাত উদ্ভাবন, উচ্চ ফলনশীল হাইব্রিড উদ্ভাবন, ঠিক আছে, দৃষ্টিনন্দন অর্কিড উদ্ভাবন, দৃষ্টিনন্দন গোলাপ উদ্ভাবন, ঠিক আছে, গোলাপ উদ্ভাবন, নতুন প্রজাতি উদ্ভাবন, বীজহীন ফলের জাত উদ্ভাবন, অধিক ফলনশীল শাকসবজির জাত। এরপর তুমি যদি চাও ভাই কিছু কিছু জিনিস লিখে নাও, ইরি কথা লিখতে পারো, ইরি 20, ইরি 5, ইরি 28, ইরি 29, ঠিক আছে। ধানের ফলন বাড়ছে, চান্দিনা, ইরিশাল ফলন অনেক বেশি, বাংলাদেশ ধান গবেষণার উপসি মানে উচ্চ ফলনশীল ধান, চান্দিনা, মালা, সাহেব আলাম, এগুলো তুমি হচ্ছে লিখবা, ঠিক আছে। মেইন পয়েন্টটা লিখে মাঝখান দিয়ে ইরি ঢুকাই দিবা, ঠিক আছে, চান্দিনা, মালা, সাহেব আলাম ঢুকাই দিবা। একদম হুবহু মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে, হুবহু মুখস্থ করার দরকার নাই, একদম মোটেও হুবহু মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। তারপর দেখো এই জায়গাও সেম, ওই জায়গায় ওই সেম কথাগুলাই তুমি জাস্ট লিখবা, যে ইরির কথা লিখবা, ইরি 8, ইরি 5, মানে
যা আছে এর ভিতরে মেইন পয়েন্টটা তুমি হচ্ছে নেওয়ার চেষ্টা করবা। একদম সব মুখস্থ করা এখনো সম্ভব না, এরকম টাইম যদি আগে না করে থাকো দরকার নাই, তোমার বইতে দেখবা ব্রি 28, ব্রি 29, ঠিক আছে? তো যতটুকু তোমার পারা যায় ভাই, যতটুকু পারা যায় মেইন পয়েন্টগুলোতে ফোকাস করার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর উন্নতশীল গমের জাত তৈরি, ঠিক আছে? উন্নতশীল গমের জাত তৈরি, ঠিক আছে? এটা তুমি লিখবা, উন্নতশীল গমের জাত তৈরি, এটা তুমি লিখবা, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি হচ্ছে ফোকাস করবা। উন্নত ভুট্টা উৎপাদন, ফুল এবং অর্কিড উৎপাদন, মেইন পয়েন্টগুলো ফোকাস করবা। ভিতরে ভাই অল্প কিছু লেখা দিও, ঠিক আছে? ইরি, তারপর হচ্ছে মালা, চান্দিনা, যেগুলো আমরা বলছি, ঠিক আছে? তারপরে এখানে যেগুলো দেখাইছি এই পয়েন্টগুলো দেখলে টিচাররা খুশি হয়। ভুট্টা উৎপাদন, তারপর হচ্ছে ফুল এবং অর্কিড উৎপাদন, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি লিখবা, ঠিক আছে? রোগ প্রতিরোধ জাত উদ্ভাবন, ঠিক আছে? এই যে রোগ প্রতিরোধ কী কী আছে, মুক্তা, গাজী, মোহিনী, শাহিব আলম, এই নামগুলো একটু লিখবা। প্রতিকূল শোষণ, অভিযোজন ক্ষমতা, বীজ ঝরে পড়া, স্বভাবের পরিবর্তন, পরিপক্কতা, তার মানে কৃত্রিম সংকরণের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব হয়েছে, ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। এবং এগুলো তোমার মেইন পয়েন্ট লেখার পর ভিতরে ইম্পর্টেন্ট যে হেডলাইনগুলো আছে এগুলো লেখার একটু চেষ্টা করবা। একদম হুবহু মুখস্থ করতে না পারলেও তেমন কোনো সমস্যা নাই, বাট ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি হচ্ছে টাচ করার চেষ্টা করবা। ওকে, এরপর আসো যে গর্ভাশয়ে অবস্থিত একটি অংশ বিশেষ যা নিষেকের পর বীজে পরিণত হয়। তাহলে নিষেকের পর কোনটা বীজে পরিণত হয় বলো তো? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়, নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে ডিম্বকের গঠন চিত্র সহ বর্ণনা করতে বলছে, ঠিক আছে? ডিম্বকের গঠন চিত্র সহ বর্ণনা করতে বলছে। ওকে, ওকে, তাহলে ডিম্বকের গঠন তুমি হচ্ছে চিত্র সহ বর্ণনা করবা। যে ডিম্বকের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মেইনলি কি কি স্ট্রাকচার থাকে, কি কি গঠন থাকে, এগুলো হচ্ছে তোমাকে একটু সুন্দর করে লিখে দিতে হবে। ওকে, ওকে, আচ্ছা। তো ডিম্বকের গঠনে তোমার হচ্ছে যে মেইনলি কি কি স্ট্রাকচার থাকে, কি কি গঠন থাকে, দেখো এখানে সুন্দর করে আমি নিয়ে আসছি, তুমি এখান থেকে পড়লে হবে, বই থেকে পড়লে হবে, সমস্যা নাই। ডিম্বকের গঠন, ঠিক আছে? কি কি স্ট্রাকচার দেখা যায় এবং ফিগারটা তুমি হচ্ছে ড্র করার চেষ্টা করবা, ঠিক আছে? ফিগারটা আঁকার চেষ্টা করো, ফিগারটা আঁকলে হচ্ছে মেইনলি তারা ভালো নাম্বার দেয় টিচাররা, ঠিক আছে? টিচার ভালো নাম্বার দেয়। তো ফিগারে তুমি দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এই জায়গায় যে ডিম্বক নাভি থাকবে, একটা স্ট্রাকচার আছে ডিম্বক নাভি, এই জায়গাটা এগুলো আমরা একাডেমিক ডিটেলস পড়াই। তুমি এখন যদি নাও পড়ে থাকো অ্যাটলিস্ট দেখে যাও, ছবিগুলো দেখে যাবা, ছবিটা একবার এঁকে যাবা, কোনটা কি একটু দেখে যাও। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু এই জায়গায় কোথায়, এই যে এই জায়গায় হচ্ছে নিউসেলাস বা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, ঠিক আছে? কয়েকবার আঁকার চেষ্টা করবা, দেখবে যে তুমি পারতেছো এটা, ঠিক আছে? ডিম্বক ত্বক, ঠিক আছে? ডিম্বক ত্বকের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে বাইরের দিকে বহিত্বক, একটা ভিতরের দিকে, সেটা হচ্ছে অন্তত্বক। ডিম্বক রন্ধ্র, এই যে এই জায়গায় হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র, ঠিক আছে? ডিম্বক রন্ধ্র। তারপর হচ্ছে ডিম্বক নারী, এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি, তাহলে খেয়াল রাখো বিষয়গুলো, ঠিক আছে? তারপর হচ্ছে ভ্রূণথলি নিয়েও বলবা, এই জায়গায় তোমার গর্ভযন্ত্র থাকে, ঠিক আছে? ডিম্বক 3টি কোষ দিয়ে গঠিত ভ্রূণথলির অংশকে গর্ভযন্ত্র বলে। তাহলে গর্ভযন্ত্রের ভিতরে তোমার কি কি থাকে? ডিম্বাণু থাকে এবং বাইরের দিকে থাকে হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে? বাইরের দিকে থাকে হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে? গর্ভযন্ত্র, তাহলে গর্ভযন্ত্রের ভিতরে 3টা কোষের ভিতরে বড় কোষটা হচ্ছে ডিম্বাণু এবং বাইরের দিকে ছোট কোষ দুটাকে সহকারী কোষ বলে। প্রতিপাদক কোষ আমি তোমাকে বলছি, সেকেন্ডারি নিউক্লিয়াসে বলছি, এগুলো নিয়ে অলরেডি আমাদের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা লিখবা। এরপর বলছে যে উদ্দীপকে উল্লেখিত বিশেষ প্রক্রিয়া, তাহলে বিশেষ প্রক্রিয়া কোনটা ভাই? যে তারা বলতে গর্ভাশয়ে অবস্থিত একটি অংশ বিশেষ যা নিষেকের পর বীজে পরিণত হয়। নিষেকের পর, তাহলে নিষেকটা হচ্ছে বিশেষ প্রক্রিয়া। তাহলে নিষেকের গুরুত্ব কি, ঠিক আছে? নিষেকের গুরুত্ব কি, যেখানে সুন্দর করে আমি স্লাইডে নিয়ে আসছি ভাই, যে নিষেকের গুরুত্ব বা তাৎপর্য পড়ে ফেলবা, সুন্দর করে লিখে দিবা। যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা পায়, ঠিক আছে? ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা পায়, ফল ও বীজ সৃষ্টি হয়, ঠিক আছে? নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, ঠিক আছে? বিবর্তনে হেল্প করে, নিষেকের পর প্রকরণ বিবর্তনের ধারা নির্দেশ করে, অধিক ফলনশীল এবং সহনশীল ফসল সৃষ্টিতে হেল্প করে, উদ্ভিদের বংশ রক্ষা, খাদ্যের যোগান, জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি এগুলোতে হেল্প করে, এগুলোতে হেল্প করে। ওকে, তাহলে এই ছবিটা আশা করি তুমি ভালো মতো আঁকতে পারবা। দেখো ওই সেম জিনিসটা এখানে আমাদের কি, ওই যে ভ্রূণথলিটা তারা এখানে আঁকছে, ভ্রূণথলির মাঝখানে খেয়াল করো, এই জায়গায় হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা আমরা একটু আগে দেখাইছি, ডিম্বাণু দুই পাশে সহকারী কোষ, ঠিক আছে? এই পাশে হচ্ছে আমাদের প্রতিপাদক কোষ, ঠিক আছে? ঠিক আছে? এই ছবিটা তুমি হচ্ছে আঁকবা। আমি তোমাকে লাস্টে বলে দিব কোন জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই চ্যাপ্টারে। ওকে, এটা আমরা পারলাম। এরপর আসো এই যে এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে চিত্র এটা আসলে কি? এটা আসলে পুং গ্যামিটোফাইট, ঠিক আছে? এখানে তারা বলছে পুং গ্যামিটোফাইটের বিকাশটা বর্ণনা করতে। তাহলে পুং গ্যামিটোফাইটের বিকাশটা তুমি হচ্ছে বর্ণনা করবে। দেখো মাঝে মাঝে পরীক্ষা কি করে জানো, পরীক্ষায় মাঝে মাঝে ওরা হচ্ছে পরাগরেণুর গঠন সম্পর্কেও দিয়ে দেয়, ঠিক আছে? পরাগরেণুর গঠনও দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবে, এই জন্য আমি পরাগরেণুর গঠনটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে পরাগরেণুটা কি হতে পারে?
গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার এরকম হতে পারে। ঠিক আছে, গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার হতে পারে। ব্যাস কতটুকু? 10 থেকে 200 মাইক্রোমিটার। ঠিক আছে, 10 থেকে 200 মাইক্রোমিটার। ওকে, এটা দুইটা ত্বক থাকে, এটা হচ্ছে এক্সাইন বা হচ্ছে বহিত্বক। ঠিক আছে, এক্সাইন বা হচ্ছে বহিত্বক। এর প্রধান উপাদান কি? স্পোরোপোলেনিন। এটা হচ্ছে ইনটাইন বা হচ্ছে অন্তত্বক, যেটা হচ্ছে সেলুলোজ নির্মিত। এবং পরাগরেণুতে কয়টা মানে একাধিক, মানে 20টা পর্যন্ত জার্মপোর থাকতে পারে। তো এই স্ট্রাকচারটা তুমি এখান থেকে মেইন পয়েন্টগুলো লিখবা, গঠনের মেইন পয়েন্টগুলো তুমি হচ্ছে এখান থেকে লিখবা। এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, আমি এটা একটু বুঝাই দিই তোমাকে, এই জায়গাটা একটু বুঝাই দিই, আশা করি বুঝতে পারবা। তো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় তোমার পরাগরেণু দেখাইছে, পরাগরেণুটা দেখাইছে, যেটা পরাগরেণু, এটা পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে, পরাগরেণু নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে মানে দুইটা নিউক্লিয়াস সেম না, মানে আকার আকৃতিতে ভিন্ন। এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, যে ছোটটা, আর এখানে এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এবং নিচে এই জায়গাটা হচ্ছে জনন ছিদ্র বা হচ্ছে রেণু ছিদ্র। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে এই যে ইনটাইনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। দুইটা আছে দেখো, এটা হচ্ছে ইনটাইন ভিতরের দিকে, আর বাইরের দিকে হচ্ছে এক্সাইন। ঠিক আছে, এক্সাইনের অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে, প্রধান উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। ঠিক আছে, এটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেখো উপরে জনন নিউক্লিয়াস, নিচে নালিকা নিউক্লিয়াস। পরে জনন নিউক্লিয়াস যেটা আছে, এখান থেকে দুইটা পুং গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, এই যে দুইটা পুং গ্যামেট। ঠিক আছে, দুইটা পুং গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, সুন্দর করে করে লিখবা। ঠিক আছে, সুন্দর করে করে আমাদের যা আছে এগুলো সুন্দর করে করে লিখবা। যে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, এটা জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস থেকে আমাদের পরবর্তীতে কিন্তু দুইটা পুং গ্যামেট আসে। ঠিক আছে, পুং গ্যামেট আসে। তাহলে এখানে তারপর লাস্টে তুমি লিখে দিবা ভাই সুন্দর করে, এই ফিগারটা আঁকায় দিবা, যা যেগুলো বলছে এগুলো তুমি লিখতে পারো, তাইলে মোটামুটি হয়ে যাবে। ফিগার আঁকানোটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর পরাগরেণু গঠনটা আমি যা লিখে দিয়েছি এটা একটু পড়ে যাও। ঠিক আছে, তাহলে এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তুমি দেখে যাবে সিকিউ এর জন্য, এবং ভাগ্য ভালো থাকলে এখান থেকে এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, এমসিকিউ চলে আসতে পারে। ঠিক আছে, এমসিকিউ চলে আসতে পারে। তো এটা খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, ভালো মতো পড়বা। ওকে, ওকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে হাইব্রিডাইজেশন, এখানেও আমি সেম ব্যাখ্যা করছি। প্রথম প্যারেন্ট নেওয়ার পর জিনিসটা কি আসলে? জিনিসটা আসলে একটা কৃত্রিম প্রজনন। ঠিক আছে, কৃত্রিম প্রজনন। ঠিক আছে, পরবর্তীতে ক্রসিং করানো হয়, ব্যাগিং করা হয়। ঠিক আছে, মানে পুষ্পকে ডেকে দেওয়া হয়, পরবর্তীতে ক্রসিংও করা হয়। ঠিক আছে, ক্রসিং করা হয়। পুং উদ্ভিদের পুংরেণু সংগ্রহ করে স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভমুণ্ডে ফেলা হয়। এখন স্ত্রী উদ্ভিদটা ইমাস্কুলেট করা, কারণ স্ত্রী উদ্ভিদের গর্ভমুণ্ডে আমি যেহেতু স্থাপন করব, তাহলে স্ত্রী উদ্ভিদের গর্ভমুণ্ডে যেহেতু আমি স্থাপন করব, তো স্ত্রী উদ্ভিদের যদি গর্ভমুণ্ডের যে স্ত্রী উদ্ভিদের যে হচ্ছে তোমার পুংকেশরগুলো আছে, সেই পুংকেশরগুলো যদি না সরাই, তাহলে কিন্তু সেলফ পলিনেশন বা হচ্ছে তোমার হচ্ছে কি হতে পারে, তোমার হচ্ছে স্বপরাগায়ন হতে পারে। এই জন্য স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ইমাস্কুলেট করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পে গর্ভমুণ্ডে স্থাপন করা হয়। না হলে স্ত্রী উদ্ভিদের ওখানে, ঠিক আছে, যে হচ্ছে তোমার ইটা আছে, পুংকেশর যে তোমার হচ্ছে পরাগগুলো আছে, এরা কিন্তু সেখানেই আবার নিষিক্ত করে ফেলতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পগুলোকে ইমাস্কুলেট করা হয়। মানে তোমার হচ্ছে কি করা হয়, মানে পুষ্প থেকে তোমার হচ্ছে মানে পরিপক্ক হওয়ার আগে পুংকেশরগুলোকে মেরে ফেলা হয় বা হচ্ছে সরিয়ে ফেলা হয়। ওকে, তারপরে জিনিসটা বুঝতে পারছো। প্রথম হচ্ছে দুইটা প্যারেন্ট নির্বাচন করি আমরা। প্যারেন্টগুলো যদি সপরাগে না হয়, এদেরকে হোমোজাইগাস করি। তারপর হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি করা হয়, পরবর্তীতে তোমার হচ্ছে যে স্ত্রী উদ্ভিদটা থাকে, স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে মেনলি কি করা হয়, যে ইমাস্কুলেশন করা হয়। ঠিক আছে, ইমাস্কুলেশন করা হলে তোমার হচ্ছে যে ওই স্ত্রী উদ্ভিদ যেটা আছে ওখানে আবার আর স্বপরাগায়ন হতে পারে না। ঠিক আছে, দেন তোমার হচ্ছে পরবর্তী কি করা, ক্রস করা হয়। পুং উদ্ভিদ থেকে পুংরেণু সংগ্রহ করে স্ত্রী উদ্ভিদের তোমার হচ্ছে যে কি করা হয়, স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্প গর্ভমুণ্ডে ফেলা হয়। দেন এটাকে বলা ক্রসিং। ঠিক আছে, এটার আগে ব্যাগিং করা লাগে, পরবর্তীতে আমরা এগুলোকে লেবেলিং করে ফেলি। তাহলে এটাই হচ্ছে আমাদের কৃত্রিম সংকরায়ন। ঠিক আছে, এভাবে পরবর্তীতে যে ইম্পর্টেন্সগুলো আছে কৃত্রিম সংকরায়নগুলো আমরা অলরেডি নিয়ে কথা বলছি, এগুলো সম্পর্কে একটু পরে লিখে দিবা। আশা করি এগুলোর ভিতর থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং তোমরা পারবা। ওকে।